যারা সংবিধান ভাঙতে চায়, যারা সংরক্ষণ কেড়ে নিতে চায়, তাদেরকে ভোট দেবে কেন শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি? নির্বাচনের আগের থেকেই মানুষ শঙ্কিত হয়ে উঠছে যে মোদি সরকার যদি আবার আসে তাহলে সংরক্ষণ কেড়ে নেবে এবং ভারতের যে সংবিধান সেটাকে ভেঙে ফেলবে, সেটাকে পাল্টে দেবে। এরকম একটা কথা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। বিশেষ করে আমরা খেয়াল করছি যে গত 2016 থেকে ক্যাব এবং পরে সিএএ, এনপিআর, এনআরসি বিষয়গুলো জনগণের সামনে আসাতে এই ক্ষমতাসীন বিজেপি সম্পর্কে মানুষ কিছু বেশ মজাদার টিপ্পনী শুরু করেছে। বেশ মজাদার টিপ্পনী হচ্ছে যে তোমরা আমাকে ক্ষমতা দাও, আমি তোমাদের ক্ষমতা কেড়ে নেব। তোমরা বৈধ নাগরিক কিনা তার পরীক্ষা নেব। ভারতের সমস্ত পাবলিক সেক্টরকে বানিয়াদের হাতে তুলে বেসরকারি করে দেব। ব্যাংক, বিমা, পরিবহন, শিক্ষা, সুরক্ষা সব প্রাইভেটাইজেশন করে দেব। এক দেশ, এক ভাষা, এক নীতি চালু করব। তো এইভাবে বিজেপি সম্পর্কে মানুষের একটা ধারণা তৈরি হয়েছে। এটা মানুষের ধারণা। বিজেপির অনেক নেতা এইগুলোকে বলেছেন, প্রকাশ্য জনসভায় বলেছেন এবং বিভিন্ন সভা সেমিনারেও এই কথা বলেছেন যে বিজেপি যদি এবার একচ্ছত্র ক্ষমতায় আসে তাহলে তারা রিজার্ভেশন খতম করে দেবে, এমনকি ভারতের সংবিধান পর্যন্ত তারা পাল্টে দেবে। জনগণের ক্ষমতা এইভাবে যদি ধ্বংস করে দেওয়া হয় তাহলে এই রাজনৈতিক দলকে মানুষ ভোট দেবে কেন? আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী নিখিল বিশ্বাস। আমরা ভয়েস অফ বহুজনের পক্ষ থেকে তাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার শ্রোতা বন্ধুরা এবং ভাই শরদেন্দু। নিখিল দা, যে বিজেপি এবার ক্ষমতায় আসলে এসসি, এসটি, ওবিসিদের সংরক্ষণ একেবারে ধ্বংস করে দেবে, কেড়ে নেবে, এই কথা মানুষ ভাবছে কেন? বিজেপি একটা আদর্শ ভিত্তিক রাজনৈতিক দল, তার পৃষ্ঠভূমি হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। এই স্বয়ংসেবক সংঘ যে আইডিওলজি সেইটা ইমপ্লিমেন্ট করছে রাজনৈতিক মুখ বিজেপি এবং অন্যান্য তার সহযোগী সংঘ পরিবার। তো তাদের যেটা আইডিওলজি সেটা তারা বহু বছর ধরে, অন্তত 100 বছর তো হতে চললো তারা প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু এটা মনে মনে অনেকে তো তার আগে তো ছিল। তো সেই সময় থেকে তারা চেষ্টা করেছিল এটাকে রূপ দেওয়ার জন্য, তাদের যে আদর্শ, তাদের যে উদ্দেশ্য, তাদের লক্ষ্য। তো এটা কখনো কখনো প্রকাশ পেয়ে যায়। এটা উদ্দেশ্যটা, তাদের যে আদর্শ তা সবাইকে সমান দৃষ্টিতে দেখতে পারে না, সব মানুষকে সমানভাবে দেখে না, সমান অধিকার দেওয়ার পক্ষপাতী তারা হতে পারেন না। তো সেই আইডিওলজিটা পরিপূর্ণ সমর্থন রূপ দেওয়া সম্ভব হয় না যতক্ষণ পর্যন্ত জনবল এবং রাজনৈতিক ক্ষমতা অর্জন করা সম্ভব হয়। আমি ক্ষমতা অর্জন করলাম সংখ্যার ভিত্তিতে, আমার সমর্থন বেশি, আমার রিপ্রেজেন্টেটিভ বেশি, এইবার আমি যা করব সেটা আমার উপরে, আর কেউ বাধা দেওয়ার থাকবে না, সেটা সংখ্যাগুরুবাদ, ভেজিটেরিয়ানিজম। তো সেই পর্ব চলছে এখন। এই জন্য যা মনে ছিল যেটা বলা যাচ্ছিল না সেটা কারো কারো মুখ দিয়ে বেরিয়ে আসছে, আবার কারো কারো দিয়ে ইচ্ছে করে বলানো হচ্ছে। তো মানুষ তো দেখতেই পাচ্ছে যে আইডিওলজিক্যাল যে গুরু মোহন ভাগবত, বর্তমানে সংসদ চালক, বিধানসভা ইলেকশনে তিনি বলেই ফেলেছিলেন যে রিভিউ হবে। তো এখন সংবিধান পাল্টে দেওয়ার কথা কদিন আগে থেকে বলে আসছেন নেতারা। তো সেইখানে এখন খালি সংবিধানের, যদি সংবিধানই না থাকে তাহলে সংরক্ষণের প্রশ্নই আসছে না। নিজের প্রশ্নটা খালি সংরক্ষণই নয়, প্রশ্নটা হচ্ছে সংবিধানের। তো রতনের কাছে আমার প্রশ্ন যে রতন, যে সংরক্ষণের কথা এখানে বলা হয় এখন নয়, এটা একটা প্রতিনিধিত্ব, এটা মানুষ প্রতিনিধিত্ব করছে,
তার সংখ্যা অনুপাতে প্রতিনিধিত্ব করছে। তাহলে আসলে সংরক্ষণ ভোগ করছে কারা? এরা প্রতিনিধিত্ব করছে দেশের সামাজিক ন্যায় পেতে যে প্রতিনিধিত্ব করতে হয় সেই প্রতিনিধিত্ব করছে। একটা অ্যাফার্মেটিভ অ্যাকশন রয়েছে। তাহলে এতদিন ধরে ভারতবর্ষে চতুর্বর্ণের কথা আমরা জানি, এই সংরক্ষণটা কি? সংরক্ষণ আসলে ভোগ করছে কারা? রতন বিশ্বাস। হ্যাঁ, আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মাননীয় নিখিল কুমার বিশ্বাস মহাশয় এবং শরদিন্দু দা রয়েছে। তাদেরকে যথাযোগ্য সম্মান জানিয়ে যে কথাটা আজকের প্রেক্ষাপটে অত্যন্ত জরুরি হয়ে পড়েছে, যে সংরক্ষণ বা প্রতিনিধিত্ব, এই যে সংরক্ষণ বা প্রতিনিধিত্ব, নিখিলবাবু একটু আগেই বললেন যে মূলত আমাদের মধ্যে সব থেকে সমস্যা হয় যারা আমরা সংরক্ষণ ভোগ করছি তারাই এই সংরক্ষণটা কিভাবে এলো, কেন এলো এবং এই প্রতিনিধিত্বই বা কি, এই বিষয় সম্পর্কে তেমন আমরা জানি না। আর জানি না বলেই সমস্যাটার সূত্রপাত। অর্থাৎ যারা শাসক গোষ্ঠী, আজকে যারা শাসক গোষ্ঠী রয়েছে তারা দেখুন কারা। এই যে আপনি আজকে হেডলাইন করেছেন, যারা সংরক্ষণ কেড়ে নিতে চায়, যারা সংবিধান ধ্বংস করতে চায়, এই যারাটা কারা? এই যারা হচ্ছে বর্তমান শাসক ভারতীয় জনতা পার্টি, বিজেপি। এই বিজেপি কার উপর দাঁড়িয়ে রয়েছে? আরএসএস এর উপর দাঁড়িয়ে। এই আরএসএস প্রতিষ্ঠা হয়েছিল মূলত কোন জায়গায় দাঁড়িয়ে? হিন্দু মহাসভার উপর দাঁড়িয়ে। আচ্ছা, সেই জায়গায় দাঁড়িয়ে এই যে সংখ্যালঘু মানুষ, পৃথিবীর মধ্যে একটা দেশই আছে যে জায়গায় সংখ্যালঘু মানুষ সংখ্যাগরিষ্ঠ মানুষকে শাসন করছে, শোষণ করছে, আর আমরা তা মেনে নিচ্ছি। এবার এই জায়গাটা বুঝতে হবে যে মনে করুন আপনি আজকে শাসক হলেন, তাহলে আপনি আপনার কমিউনিটির কথা, আপনার ভাইয়াদের কথা বিচার বিবেচনা না করে অন্যের কথা কি ভাববেন? তা কিন্তু ভাববেন না। সেই রকম ভাবে আজকে যারা ব্রাহ্মণ রয়েছে, আজকে যারা বর্ণ হিন্দু রয়েছে, তারা কিন্তু স্বাধীনতা পরবর্তী কালে যে সময়কাল প্রায় ৭৫ বছর ধরে তারা কিন্তু শাসনে রয়েছে। আর শাসনে থেকে তারা কোনো উপায় পায়নি। কেমন উপায় পায়নি? সংবিধান যেহেতু ডক্টর বি.আর. আম্বেদকর সাংবিধানিক যে অধিকারগুলো দিয়ে গেছিলেন, সেই অধিকারগুলো এতদিন ধরে তারা হজম করতে হচ্ছে। সাংবিধানিক অধিকারে এই জায়গাটা কি, যে বি.আর. আম্বেদকর অল ওভার ইন্ডিয়াতে যত মানুষ ছিল ১০০% মানুষের জন্য তিনি অধিকার দিয়েছেন। এই জায়গাটাই হচ্ছে এই বর্ণ হিন্দুদের সমস্যা। মনে করুন 100% মানুষের মধ্যে 50% মহিলা রয়েছে, যে 50% মহিলাদের ভারতবর্ষ স্বাধীনের অনেক পরে পৃথিবীর মধ্যে উদার গণতান্ত্রিক সংবিধান বলা হয় আমেরিকাকে, আমেরিকাতেও মহিলাদের সংরক্ষণ দেওয়া ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষে 1949 সালে যে সংবিধান, সেই সংবিধানে 50% মহিলা যারা রয়েছে, সেই 50% মহিলাদের অধিকারের জন্য বাবা সাহেব আম্বেদকর তারও পূর্বে থেকে হিন্দু কোড বিল নিয়ে অধিকারের লড়াই করেছে। আর আমরা যারা রইলাম 50% পুরুষ মানুষ, সেই পুরুষের মধ্যে 85% যে পিছড়ে বর্গের মানুষ, এসসি, এসটি, ওবিসি সম্প্রদায়ের মানুষ, সেই ওবিসি সম্প্রদায়ের মানুষকে কেবলমাত্র সংখ্যানুপাতে তাদেরকে প্রতিনিধিত্ব দিয়েছে। অর্থাৎ আমাদের কিশোরদা খুব একটা ভালো গল্প বলে। গল্পটা কিরকম? কিশোরদাকে একজন বলছে যে আরে বসায় তোমরা এই যে সংরক্ষণ নিচ্ছ, এটা তো অন্যায় করছো। তা কিশোর দাস খুব সংক্ষেপে সেই জায়গাটা বলছে যে ভাই তোমরা কয় ভাই বোন? বলছে 2 ভাই 1 বোন। তো বলছে এর মধ্যে সব থেকে যোগ্য ব্যক্তিকে? বলছে তো আমি। আর বড় ভাই মাধ্যমিক পাস, বোন এইচএস পাস। তো বলছে তোমাদের সম্পত্তি কত আছে? তো বলছে আমাদের সম্পত্তি অনেক আছে, 40 বিঘা মতো জমি আছে। তাহলে বলছে এই যে বাবা যখন এই সম্পত্তির ভাগটা করবে, তাহলে শিক্ষাগত যোগ্যতার দিক থেকে তো তুমি সবকিছু পাবে।
তো বলছে তা কেন, আমার ভাইও পাবে কিছুটা, বোনও কিছুটা পাবে। তো বলছে তা কেন, তুমি তো যোগ্য ব্যক্তি, তুমিই তো সমস্ত পাবে। তা বলছে না, বাবার সম্পত্তিতে সবারই তো সমান অধিকার থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে কিশোরদা বলছে যে তুমি যেমন ভাবে বলছো বাবার সম্পত্তিতে তোমাদের 3 ভাই বোনেরই সমান অধিকার, তেমনি ভাবে ভারতবর্ষের যতগুলো নাগরিক আছে, যত মানুষ আছে, প্রত্যেকেরই অধিকার আছে, সম্পত্তিতে অধিকার আছে, শিক্ষায় অধিকার আছে, সমস্ত জায়গায় অধিকার আছে। অতএব সেই অধিকার অনুযায়ী প্রত্যেকটা মানুষের সমান অধিকার, প্রতিনিধিত্ব প্রয়োজন, এবং সেই প্রতিনিধিত্ব অনুযায়ী সাংবিধানিক ভাবে কেবলমাত্র যাদেরকে 3500 বছর ধরে পিছিয়ে রাখা হয়েছিল, সেই শিক্ষা থেকে, স্বাস্থ্য থেকে, সম্পত্তি থেকে, ন্যায় বিচারের দিক থেকে, সমস্ত জায়গা থেকে পিছিয়ে ছিল, তাদের কেবলমাত্র প্রতিনিধিত্ব, সংখ্যানুপাতে প্রতিনিধিত্বের জায়গাটা বাবা সাহেব বি আর আম্বেদকর দিয়ে গেছেন। আর দিয়ে গেছিলেন বলেই অন্যের গা জ্বালা শুরু হলো। আজকের দিনে দাঁড়িয়ে কেবলমাত্র 75 বছর হয়েছে, আমরা ফার্স্ট জেনারেশন চাকরি করছি, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন আসেনি। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি দেখবেন টিনা ডাব্বি আইএস এ র্যাঙ্ক ফার্স্ট র্যাঙ্ক করছে। সেই জায়গায় দাঁড়িয়ে নবোদয়ে দেখবেন ফার্স্ট র্যাঙ্কের দিকে জেনারেলে ঢুকছে আমাদের সম্প্রদায়ের মানুষ। অর্থাৎ ওরা উপলব্ধি করতে পারছে যে এদের মেধা যদি একটু সুযোগ পায়, 75-এর জায়গায় 100 বছর যায়, তাহলে ওদের মেধা সমস্ত ধুয়ে মুছে যাবে। তার জন্যই ওরা ভীত সন্ত্রস্ত, তার জন্যই প্রবাহনের মতো বিভিন্ন কৌশল অবলম্বন করছে। টিএন সেশন যেমন ভাবে ইভিএম কে চালু করে দিয়ে একটা কাজ করে গেছেন, ঠিক তেমনি ভাবে 34 বছরে যেমন ইংরেজি তুলে দিয়ে একটা কাজ করে গেছে, এখন পাস ফেল তুলে দিয়ে একটা কাজ করছে। এইভাবে সরাসরি না পারার জন্য প্রতিনিধিত্বের যে জায়গাটা, সেই জায়গাটা বর্তমান সময়ে সম্পূর্ণভাবে যে সরকারি জায়গা থেকে বিলোপ করে দেওয়া হচ্ছে, বেসরকারিকরণ করে সেই জায়গাটা করে দেওয়া হচ্ছে। আর এই করে দেওয়াই শুধু নয়, সংবিধানে যে যে অধিকারগুলো রয়েছে, সেই অধিকার যদি থাকে, কেবলমাত্র সংরক্ষণ তুলে দিয়েই এদেরকে ক্ষান্ত করা যাবে না, তার জন্য সংবিধানকে সমূলে বিনাশ করতে হবে। আর সেই জায়গায় এক বিজেপি নয়, বিজেপির সঙ্গে সঙ্গে মনুবাদী যে দলগুলো আছে, কংগ্রেস, সিপিআইএম, তৃণমূল কংগ্রেস, এরা দূরে থেকে বা বিরোধী পক্ষে থেকে মুখ টিপে টিপে হাসছে আর মনে করছে যে আমাদের কাজ তো এরা করে দিচ্ছে। এইভাবে এরা দোসর হয়ে প্রত্যেকের সঙ্গে মিলে ঝুলে আমাদের এই সাংবিধানিক অধিকার, সংরক্ষণের অধিকার সমস্ত খতম করার চেষ্টা কৌশলে করে যাচ্ছে। আর আমার ভাইয়েরা যারা রয়েছে, তারা একে অপরের সঙ্গে শত্রুতা করে কে বড় পণ্ডিত, কে বড় শাসনে যাচ্ছে, কে ভালো বক্তা, এই করে যাচ্ছি আমরা। অতএব সেই জায়গায় দাঁড়িয়ে আজকে দিন এসেছে যে ওরা যেমন ভাবে 15% মানুষ, তারা সবকিছু ভুলে গিয়ে, রাজনীতি, শাসন, ক্ষমতা সবকিছু ভুলে গিয়ে একে অপরের সঙ্গে হাতে হাত রেখে আমাদের সংবিধানকে ধ্বংস করছে, আমাদের অধিকারকে ধ্বংস করছে। ঠিক তেমনি ভাবে আমাদেরও আজকে যে যে জায়গায় আছি, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই অধিকার রক্ষা করতে হবে, আগলে রাখতে হবে।